পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা কঠিন হলেও তা ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান সম্মিলিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুপুরে হবিগঞ্জে গণশুনানি শেষে সাংবাদিকদের জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদের হিসাব দেয়া বাধ্যতামূলক হলেও অনেকেই আংশিক হিসাব জমা দেন। এই ধরনের তথ্য গোপনের প্রবণতা রোধে সচেতনতা ও কঠোর নজরদারির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। গণশুনানিতে ৩৪টি সরকারি দপ্তরের বিরুদ্ধে ৮১টি অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যাখ্যা নেন দুদক চেয়ারম্যান। পাচারকৃত অর্থ ফেরত পাওয়াটা খুব কঠিন কাজ। এটার জন্য শুধুমাত্র দুদক না, দুদক, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করছে। শুধু কি একবারই বা দুইবারই অর্থ দেশের বাইরে চলে গেছে না, এখনো যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। আপনাদের সেই জিনিসটা দেখতে হবে যে কোন কোন ইনস্টিটিউশনের মাধ্যমে কাদের সহায়তায় অর্থ বাইরে চলে যায়, সেগুলিকে আগে ধরেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে নৌবাহিনী। সকালে পটুয়াখালীর কলাপাড়ায় বানুজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা, জনগণের জানমাল রক্ষা এবং সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য গত বছরের জুলাই মাস থেকে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েন রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য এই জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে। ফরিদপুরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। সকালে খারদিয়া ও তেলজুড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নৌকা বাইচের চাঁদা নিয়ে তেলজুড়ি ও খারদিয়া এলাকার কয়েকজনের মধ্যে বিরোধ ছিল। সোমবার দুই শিশুর গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রণক্ষেত্রে রূপ নেয় তেলজুড়ি ব্রিজ এলাকা। কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন। ভাঙচুর করা হয় দোকানপাট ও বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ বন্দরে চোর সন্দেহে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩ জন। পুলিশ জানায়, ভোরে নারায়ণগঞ্জের বন্দরে মেজবা উদ্দিন নামে এক ব্যক্তি তার 2 ছেলেকে সঙ্গে নিয়ে চুরির অভিযোগে নির্মাণ শ্রমিক পারভেজকে আটকে মারধর করে। সকালে আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে তারা পালিয়ে যায়। নিহতের স্ত্রী হত্যার সুষ্ঠু তদন্ত বিচারের দাবি জানিয়েছেন। এদিকে রবিবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা মোড়ে অপরিচিত 4 জনকে চোর সন্দেহে আটক করে গণধুলাই দেয় এলাকাবাসী। গুরুতর আহত সুমন শেখকে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেই স্বাদ দূষিত পানির অপর নাম মরণ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। 3টি আলাদা স্তর বিশিষ্ট ফুডকেট প্লাস্টিকে তৈরি এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় ভয়াবহ আগুনে পুড়ল কম্বলের গোডাউন। দুপুরে কদমতলী পোড়া মসজিদের পাশের ৫তলা ভবনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুরে 1:35 দিকে ৫তলা ভবনের ৪র্থ তলায় আগুন লাগে। গোডাউনে কম্বল থাকায় আগুন দ্রুত গোডাউন জুড়ে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কিভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা গেল কিনা জানাবেন। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায়, যেখানে যে খুরশেদ চেয়ারম্যানের বাড়ি রয়েছে, সেটা যে ভবন রয়েছে, সেই ভবনের 4 তলায় একটি কম্বলের গোডাউন ছিল। সেই কম্বলের গোডাউনে দুপুর 1:30টার দিকে
আগুন লাগার ঘটনা ঘটে, যেটা আসলে প্রায় ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘন্টা চেষ্টার ফলে সেই আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদের ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপপরিচালক জসিমউদ্দিন জানিয়েছেন। এছাড়াও এই আগুনে কোনো হতাহতের ঘটনা আসলে ঘটেনি। এছাড়াও এই যে আগুন কিভাবে লেগেছে বা আগুনের যে লাগার যে ক্ষয়ক্ষতি সেটা আসলে পরবর্তীতে জানানো হবে বলে আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও আমরা যে ভবনে আগুন লেগেছে এই ভবন চারতলায় কম্বলের গুদাম রয়েছে এবং কম্বলের গুদাম এবং 3 তলায় এখানে ফুটবল সহ ইলেকট্রনিক্স জাতীয় যে পণ্য রয়েছে সে পণ্যগুলো এখানে রাখা হয় এবং 2 তলায় ছাতার গোডাউন রয়েছে। এই ভবনটি যে 4 তলা যে ভবন রয়েছে এই ভবনটি পুরোটাই হচ্ছে গুদাম আকারে থাকে এবং হচ্ছে এখানে যে 4 তলায় যে 1:30টার দিকে আগুন লাগে সেই আগুন লাগার সময় এখানে যারা কাজ করতেন 4 তলায় এই কম্বলের গুদামে সেইখান থেকে তারা নিরাপদে তারা নেমে এসেছেন এবং এরপরে আসলে তার সাথে সাথে যে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নগরীর 2টি স্টেশন থেকে যে 8টি ইউনিট এখানে আসে এবং তারা প্রায় আড়াই ঘন্টা তারা চেষ্টার ফলে তারা এক পর্যায়ে কিছুক্ষণ আগেই আমাদেরকে জানান যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং তবে বাইরে থেকে যাই দেখা যাচ্ছে সেটা হচ্ছে আগুনের ধোঁয়া এখনো চলছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও আগুন কিভাবে লেগেছে সেটা হয়তো বা ফায়ার সার্ভিস আমাদেরকে পরে জানাবে। এই ছিল চট্টগ্রামের কদমতলী এলাকা থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদুল, ধন্যবাদ আপনাকে। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত, আমদানি বন্ধ, মিল মালিকদের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে কক্সবাজারের কুতুবদিয়ায় মানববন্ধন করেছেন চাষিরা। মানববন্ধনের পর চাষিরা সড়কে লবণ ফেলে প্রতিবাদ জানান। সকালে প্রান্তিক লবণ চাষী সমিতি কুতুবদিয়ার ব্যানারে লবণ মাঠে এই মানববন্ধন হয়। মানববন্ধনে অনেকেই অংশ নেন কাফনের কাপড় পরে এক সমাবেশে চাষিরা বলেন, বর্তমানে মাঠ পর্যায়ে মন প্রতি লবণের মূল্য পাচ্ছেন 120 থেকে 140 টাকা, অথচ উৎপাদন খরচ পড়ছে 300 থেকে 350 টাকা। এতে প্রান্তিক চাষিদের পথে বসার উপক্রম হয়েছে। অনেকে আগ্রহ হারাচ্ছেন চাষে। তাদের অভিযোগ, মিল মালিকরা সিন্ডিকেট করে চাষিদের বঞ্চিত করছে। দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকলেও শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানি ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তারা। লবণ চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। গত বছর আমাদের লবণ চাষিরা যারা 100 টাকা কম কাটিয়েছেন এরা পেয়েছে 50 টাকা। কেজি প্রতি লবণের দাম হচ্ছে 3 টাকা, চাষিরা পাচ্ছে 3 টাকা। প্রতি মন উৎপাদন করতে 350 থেকে 400 টাকা খরচ হয়। আমরা রেট পাচ্ছি এখন প্রতি মনে 140 থেকে 150 টাকা। বাদ চোল ঠিকভাবে কিনতে পারছে না, এরা অনেক অসহায় হয়ে পড়ছে। চট্টগ্রাম 12 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক ইনামের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে তরুণ ও নারী ভোটার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় এনামুল হক বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির 31 দফা বাস্তবায়ন করতে হবে। এর জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। চট্টগ্রামে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বেবজা ও বেজা কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন মিরসরাইয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। ব্যবসায়ীদের কর্মপরিকল্পনা ও স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করেন সাইফুর রহমান। বলেন, আগামী নির্বাচন জাতির পরবর্তী ভাগ্য নির্ধারণ করবে। এই নির্বাচনে যদি অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করে তবে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন তিনি। চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। সকালে উন্নয়ন সংস্থা ব্ল্যাক টু ব্লু সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে হাটহাজারীতে শিশু পুনর্বাসন কেন্দ্রের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান, নাচ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্ল্যাক টু ব্লু সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান নিফাজ, বর্তমান সভাপতি মাইমুনা বিনতে রহিম সহ অনেকে। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের প্রতিষ্ঠানের নামে দেয়া জমির বরাদ্দ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্কুল কলেজের 1 একর জমি ওই প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগ তাদের। সকালে নগরীর বাকলিয়ায় কল্পলোক আবাসিক স্কুল কলেজ বাস্তবায়ন কমিটি আয়োজিত কর্মসূচিতে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থী ও আবাসিকের বাসিন্দারা।
এ সময় বক্তারা বলেন 2017 সালে প্রভাব খাটিয়ে সম্পূর্ণ অবৈধভাবে এনামুল হক শামীম তার নিজ প্রতিষ্ঠান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামে 1 একর জমি বরাদ্দ নেয়। জমিটি আবাসিক এলাকার স্কুল কলেজের জন্য নির্ধারিত ছিল। জমির বরাদ্দ বাতিল করে সরকারি বা সিডিএ এর মাধ্যমে স্কুল কলেজ নির্মাণের দাবি জানান তারা। চট্টগ্রামের হাটহাজারীতে তৃতীয় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক অডিশন হয়েছে। এই আয়োজন করেছে গাউসুল আজম মাইজ ভান্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন। দিনব্যাপী অডিশনে এতে অংশ নেন 250 জন প্রতিযোগী। তেলাওয়াত ও মুখস্থ কুরআনের গুণগত মূল্যায়নের ভিত্তিতে 30 জনকে প্রতিযোগিতার পরবর্তী ধাপের জন্য বাছাই করা হয়। চট্টগ্রামে বাগান পরিবারের উদ্যোগে শীতকালীন মিলন মেলা হয়েছে। রবিবার সকালে শহীদ ওয়াসিম আকরাম পার্কে শুরু হওয়া জমজমাট এই আয়োজনে অংশ নেন শখের বাগানীরা। মিলন মেলায় বিনামূল্যে বিতরণ করা হয় গাছের চারা ও বীজ। রোজ, ক্যাকটাস, নেটব্রাশ পার্পল ও গোল্ডেন, পিঙ্ক লিলি, সজনে গাছ সহ নানা ধরনের চারা নিতে ভিড় করেন গাছপ্রেমীরা। সবুজ নগর গঠনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। চট্টগ্রামে কৃষির রূপান্তর দূরদৃষ্টি শীর্ষক আঞ্চলিক কর্মশালা হয়েছে। কৃষি খাতকে আধুনিক ও টেকসইভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়নের লক্ষ্যে এই কর্মশালা হয়। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রাম ও রাঙ্গামাটির অংশীজনদের নিয়ে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। তিনি বলেন, কৃষির টেকসই উন্নয়নে 2050 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চায়। সাংবাদিকদের কোনো দলের পকেটের লোক না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় এই আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার পাবে গণমাধ্যমের উন্নয়ন। অনুষ্ঠানে অন্যান্য দলের নেতারা বলেন, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গণমাধ্যম সংস্কার নিয়ে আলোচনা সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। তুলে ধরা হয় গণমাধ্যম সংস্কার নিয়ে নানা অসঙ্গতি ও করণীয় নিয়ে নানা দিক। এই আয়োজনে যোগ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমকে শক্তিশালী করার তাগিদ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পলিটিক্যাল পার্টি এবং জার্নালিস্ট সবাই মিলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে যাতে এই লড়াইটা করতে পারি, তার অঙ্গীকার যেন আমরা করতে পারি। নিজেদের কোড অফ এথিক্স থাকতে হবে, যে কোড অফ এথিক্স এর মধ্যে দিয়ে মিডিয়া চলবে, সেই জায়গা নিশ্চিত করা দরকার। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়। সাংবাদিক বন্ধুরা তারা যদি বেতন না পায়, তাহলে তাদের কত আইনগত কোনো প্রতিকারের জায়গা নেই। একটা প্রতিকার তারা পাবেন, সে ধরনের ব্যবস্থা করার দিকে আমাদেরকে যেতে হবে। বিএনপি মহাসচিব জানান, বিএনপি সরকারে গেলে দলের 31 দফা অনুযায়ী অগ্রাধিকার দেয়া হবে গণমাধ্যমকে। আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, সেটা তৈরি করতে চাই। যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখবো বলে আমরা বিশ্বাস করি। গত 15 বছরে কিছু সাংবাদিক ফ্যাসিবাদের সমর্থন করেছেন মন্তব্য করে সবকিছুর ঊর্ধ্বে উঠে গণমাধ্যম কর্মীদের কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আপনাদের সাংবাদিকদের তো অনেক ইউনিয়ন আছে, বিএফইউজে, বিজেইউসি, আবার 2 দলের 2 ভাগ আছে, 3 ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এই দেশের মানুষের দেখা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে, যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর বিশেষ ভূমিকা রয়েছে বলেও মনে করেন বক্তারা। স্বাধীন সাংবাদিকতা এবং কর্মী বান্ধব মিডিয়া গড়ে তোলার জন্য আপনার দলের বা জোটের কি কমিটমেন্ট? আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সাথে বৈঠকে এই সমর্থন চান প্রধান উপদেষ্টা। জবাবে মহাসচিব সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, কমনওয়েলথের G7 ও G20 সদস্য সহ 56টি দেশ একে অপরের সাথে এক হয়ে শক্তিশালী হতে পারে এবং বাংলাদেশকেও সহযোগিতা করতে পারে। মহাসচিব বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ
জানিয়ে বলেন, নির্বাচনের আগে কমনওয়েলথ বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ সময় দুই নেতা যুব ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমিয়ে আনতে ৩-০ দৃষ্টিভঙ্গি এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন। অনেকে চ্যালেঞ্জ দেখলেও জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়াটাই যৌক্তিক মনে করছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বাজেটে কোনো সমস্যা হবে না। সচিবালয়ে এসব জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজনৈতিক সরকার ছাড়া বর্তমান প্রশাসন দিয়ে চালের বাজার নিয়ন্ত্রণ করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন অর্থ উপদেষ্টা। কথা বলেন একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের বিষয়ে। লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেতে পারে। সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা। তিনি জানান প্রাথমিকভাবে নির্বাচনের বাজেট ৩,০০০ কোটি টাকা। তফসিলের পর ইসির চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোর জন্য কেনা হবে বডি ক্যামেরা। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছে যে এত তারিখের মধ্যে আপনারা বলে দেয়। বডি ক্যামেরা যেটা হবে সেটা ঠিক এখানে পারচেস কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে, ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন। চালের মূল্যবৃদ্ধি ঠেকাতে আমদানির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বাজার স্থিতিশীল রাখতে রাজনৈতিক সরকারের গুরুত্ব তুলে ধরেন অর্থ উপদেষ্টা। এগুলির সলিউশন কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারে, কারণ তাদের এই মরাল সুয়েশন বা এই করার উদ্দেশ্যটা থাকে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় এখনো সই হয়নি। এই তথ্য নিশ্চিত করলেও এ নিয়ে কোনো মন্তব্য করেননি প্রসিকিউটর মিজানুল ইসলাম। এদিকে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবির সাবেক ২ কর্মকর্তা সহ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৪ ডিসেম্বর। একই দিন হবে ভার্চুয়ালি হাজিরা চেয়ে করা আবেদনের শুনানিও। ২৪ জুলাই আগস্টে আন্দোলনের মধ্যে ঢাকার রামপুরায় ২৮ জনকে হত্যা করা হয়। এ মামলার আসামি বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম সহ ৪ জন। বাকি ২ জন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। সোমবার রেদওয়ানুল ও রাফাতকে ঢাকা ক্যান্টনমেন্টের সাময়িক কারাগার থেকে কড়া নিরাপত্তায় আনা হয় ট্রাইব্যুনালে। বাকি ২ জন পলাতক আছেন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। কর্নেল রেদওয়ান আর একজন মেজর এবং অন্য ২ জন পুলিশ অফিসার, এদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের পর তাদের এই ২ জন হাজির আছেন। বাকি ২ জন পলাতক অবস্থা থাকায় তাদের এনআর আসছে, পত্রিকা বিজ্ঞপ্তি হয়েছে। এখন স্টেট ডিফেন্স নিয়োগ হবে আজকে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য আগামী ৪ ডিসেম্বর ধার্য হয়েছে। রেদওয়ান এবং রাফাত যিনি আসামি, এবং ওইটা হচ্ছে যে তারা অন ডিউটিতে ছিল, যারা পলাতক ছিল তাদের জন্য স্টেট ডিফেন্স অ্যানাদার পিটিশনস যেটা ছিল, এটা হচ্ছে ভার্চুয়াল যে ট্রায়ালের জন্য একটা অ্যাপ্লিকেশন ছিল, সেখানে আমরা সময়ের একটা দরখাস্ত দিচ্ছি এবং সেখানে ওনারা ওই ৪ তারিখে হিয়ারিংয়ের জন্য ফিক্স আপ করছে। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়ে এখনো সই হয়নি। আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে ডেট অফ জাজমেন্ট, এইটুকু বলা আছে। এদিকে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৭ নভেম্বর ঠিক করেছে ট্রাইব্যুনাল ২। এদিন চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার এবং দেশের বিভিন্ন স্থানে বাউলদের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেটের বাউল শিল্পী ও সংস্কৃতি প্রেমীরা এতে অংশ নেন। এ সময় মানিকগঞ্জে বাউলদের উপর হামলার নিন্দা ও হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি বাউল আবুল সরকারের মুক্তি দাবি করেন তারা।
একযোগে 3টি নতুন ভ্যাকসিনেশন সেন্টারের উদ্বোধন করল মেরি স্টপস বাংলাদেশ। স্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকার নিয়ে সোমবার ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ, ধানমন্ডি ও এলিফ্যান্ট রোডে আরও বৃহৎ পরিসরে এসব সেন্টারের উদ্বোধন করা হয়। কেরানীগঞ্জের মেরি স্টপস ম্যাটারনিটি ক্লিনিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কিশোর ইমদাদ। উদ্বোধন উপলক্ষে মেরি স্টপস সবার জন্য বিশেষ অফার রেখেছে। কেন্দ্রগুলোতে সব ধরনের প্রয়োজনীয় ভ্যাকসিন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 137, টাঙ্গাইল 8-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 8, এইটি শফিপুর উপজেলা। আমার সাথে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিপুর উপজেলার সভাপতি আব্দুল লতিফ মিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে জনসংযোগ করছেন, ফিল্ডে যাচ্ছেন, জনগণের কাছে যাচ্ছেন, আপনারাও যাচ্ছেন। তো কেমন সাড়া পাচ্ছেন জনগণের কাছ থেকে? আলহামদুলিল্লাহ, আমরা আগামী সংসদ নির্বাচনে আমরা মাঠে যাচ্ছি। বাজার ঘাট, বিভিন্ন দোকানপাট এবং বাসাবাড়ি, মফস্বল এলাকা পর্যন্ত আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। এবছর আমাদের বাংলাদেশের জনগণ একটা পরিবর্তন চায় এবং আমাদের সখীপুরও টাঙ্গাইল 8 এটাও একটা তারা পরিবর্তন চাচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আগামীতে আমাদের ইসলামী আন্দোলন এবং আমাদের যে 8টি দলের সাথে একটা নির্বাচনী সমঝোতা হওয়ার কথা, তাতে আলহামদুলিল্লাহ আমরা আগামীতে নির্বাচনে, সংসদ নির্বাচনে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা সরকার গঠন করার আমাদের আশা রয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা বলছেন নেতা নয়, নীতির পরিবর্তন, এই জিনিসটা একটু বলবেন যে আসলে আপনারা কি পরিবর্তন করে কিভাবে কাজ করতে চান? আসলে বাস্তবিক পক্ষে দেখা যায় নেতার পরিবর্তনের দ্বারাতে সমাজে কোনো সংস্কার বা দুর্নীতি বা ফ্যাসিস্ট যেগুলা হয় বা অন্যায় দুর্নীতি যেগুলা হয়, এগুলা নেতার দ্বারাতে পরিবর্তন হয় না, যতক্ষণ না নেতা তার নীতিকে পরিবর্তন না করবে। মানুষের সততা, ন্যায়, নিষ্ঠা, এই যে নীতিগুলো, এইগুলো যদি মানুষের মধ্যে প্রতিফলন না ঘটে, তাহলে আপনার নেতার পরিবর্তনের দ্বারাতে আমাদের দেশে শান্তিও আসতে পারে না। যেরকম আমরা বিগত দিনে দেখেছি, আমাদের বহু দল ক্ষমতায় গিয়েছে এবং নেতার পরিবর্তন হয়েছে, এমপি পরিবর্তন হয়েছে, মন্ত্রী পরিবর্তন হয়েছে, কিন্তু আদৌ আমরা এই বাংলাদেশকে আমরা আপনার নীতির পরিবর্তন পাই নাই, শুধু নেতার পরিবর্তন পেয়েছি, সরকারের পরিবর্তন পেয়েছি। কিন্তু আমাদের দেশের দুর্নীতি, আপনার যত রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে, অসত্য আছে এবং পেশি শক্তি আছে, টাকা পয়সার দাপট আছে, নেতার যে একটা ক্ষমতা সমাজে প্রেসার ক্রিয়েট করা, এইগুলো আমাদের পরিবর্তন আসে নাই। তো আমাদের যিনি মরহুম চরমনাই পীর ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, উনি যে আমাদেরকে যে স্লোগান দিয়ে গেছেন, নেতার পরিবর্তন চাই, নীতির পরিবর্তন নয়। নেতার, আমরা মনে করি এই স্লোগানকে আমরা সামনে রেখেই আগামী দিনে যদি আমরা আগাতে পারি আর সবাই যদি নেতার নীতি পরিবর্তন করে, তাহলে আমি মনে করি বাংলাদেশ একটা সুশীল সমাজ, দুর্নীতিমুক্ত এবং ভালো একটা রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের বুকে বুক টান করে পরিচিতি লাভ করবে। আমি বাংলাদেশ, নতুন বাংলাদেশ 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমরা কি আসলেই পেরেছি পরিবর্তন করতে? বাংলাদেশ আমাদের ফ্যাসিস্ট দূর হওয়ার পর, বিতাড়িত হওয়ার পর, পালিয়ে যাওয়ার পরে আমাদের এই 1 বছরেও বা 1.5 বছর যাই বলি না কেন, আমাদের ভাগ্যের পরিবর্তন আমরা যা আশা করেছিলাম সেইগুলো সেইভাবে আমরা পরিবর্তন পাই নাই। কারণ আমাদের যারা বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদের নীতির মধ্যেও সমস্যা রয়েছে, যার কারণে সেই নীতির পরিবর্তন না আসার কারণে রাষ্ট্রের যে নিয়ম নীতি আছে, যে সংবিধান আছে, সেই অনুপাতে যদি ওনারা চলতেন, তাহলে আমাদের দেশেও আপনার পরিবর্তন এই 1-1.5 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ হয়ে যেত। কিন্তু এই তাদের পরিবর্তন না হওয়ার কারণে, যে আদর্শ, যে নীতি, সেই নীতি গ্রহণ না করার কারণে আমাদের দেশে এখনও ফ্যাসিস্টের জন্ম রয়েই গেছে। আপনারা 8টি ইসলামী রাজনৈতিক দল একসাথে কাজ করার, জোটগতভাবে হোক বা আসন ভিত্তিক কাজ করতে যাচ্ছেন, কিন্তু ইতিমধ্যেই
নারীদের যে কর্মঘণ্টা বা কাজের বিষয়ে একটি প্রশ্ন উঠেছে, আপনারা কি অবস্থান নারীদের কাজের বিষয়ের ক্ষেত্রে? আলহামদুলিল্লাহ, আমরা নারীদেরকে আরও অগ্রাধিকার দেব। আমরা নারী ছাড়া এই সমাজ গঠন করা কোনো দিকেই সম্ভব না। কারণ একটা মা যদি আপনার একটা উন্নত স্বভাবের একটা মা যদি পাওয়া যায়, আদর্শবান, তাহলে জাতিটাও আদর্শ হবে। সেই আলোকে আমাদের নারীদের ক্ষমতায়ন আমরা দীর্ঘায়িত করব, আরও বড় করব। যারা বলতে চায় যে ইসলামপন্থী যারা, তারা নারীদেরকে কুক্ষিগত করবে, ঘরে আবদ্ধ রাখবে, তাদের আবরু ইজ্জত দেখে তারা যে কোনো কাজ করতে পারবে। ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যেতে পারে, এবং আমাদের 8টি দল যে নির্বাচনী সমঝোতা, এরা যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি তকদিরে দেন, ওনারা যদি ক্ষমতায় যেতে পারে, আমি মনে করি যে নারীদের বাসস্থান, কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তী সন্ধ্যা 7টায় অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।